এখন একটা জিনিস বলে রাখি যে আমরা ফেসিজম থেকে মুক্তি পেয়েছি, কারণ ফেসিস্টরা অমানবিক ছিল, মানুষ ছিল না। এরা মায়ের জানা যায় আপনার ডান্ডাবেরি পরিহিত অবস্থায়, বাবার জানা যায় ডান্ডাবেরি পরিহিত অবস্থায়, মানে বিভিন্ন বিএনপি জামাতের নেতা কর্মী যাদেরকে মিথ্যা মামলায় রাজনীতি করার কারণে গ্রেফতার করতো, এদেরকে নিয়ে আসতো, কাউকে সুযোগও দিত না তারা। বাংলাদেশের জন্য এটা রিপিট না হয় আমি অনুরোধ করতেছি এই সরকারকে। আমি পুলিশের প্রধান যিনি আছেন মাননীয় আইজিপি মহোদয়কে আমি বলবো, এবং আমি মনে করি আমার পার্সোনালি বলবো, এবং এভাবে বলতেছি, এটা যেন বিবেচনা করা হয়, আদালতকেও বলবো এটা যেন বিবেচনা করা হয়। আনলেস কেউ সিরিয়াস অপরাধী না হয়, সে হোক আওয়ামী লীগ, সে হোক হিন্দু, সে হোক আপনার মানে খ্রিস্টান, কিন্তু যদি সিরিয়াস অপরাধী না হয়, মানবিক কারণে যেন, কারণ ঘুরে ফিরে এরা সবাই আমাদের বাংলাদেশি। আমরা যদি রিপিট করি সেই আওয়ামী লীগ ফেসিজম, তাহলে ফেসিস্টদের সাথে আপনাদের বা আমাদের পার্থক্যটা কোন জায়গায়? এই প্রশ্নটা এখানে যারা দর্শক আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের কাছে করতে চাই। সেটা হলো যে একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, এটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো যে চাঁদপুরের ফরিদগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান আলম রাব্বিকে কালকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ 20 জুলাই। উনার স্ত্রী সন্তান সম্ভাবা একদম লাস্ট স্টেজে, উনি নানান ধরনের জটিলতা বা কমপ্লেক্সিটিতে ভুগছিলেন, মানে ওনার গর্ভকালীন অবস্থায়। অনুরোধ করা হয়েছিল ওনাকে যেন গ্রেফতার করা না হয় বিএনপির অফিস ভাঙচুরের মামলায়। বিএনপির অফিস কখন ভাঙচুর করেছিল? হতে পারে সত্য, হতে পারে মিথ্যা, কেননা এই ধরনের মিথ্যা মামলাও কিন্তু আমাদের পক্ষ থেকে হচ্ছে বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, আমার নিজে এটার সাক্ষী বাংলাদেশে গেছিলাম, আমি দেখে আসছি। তো আমি অনেককে আবার এখানে বলে রাখি, যারা আওয়ামী লীগের আছেন, যারা নিরীহ ছিলেন, তাদেরকে কিন্তু আমি প্রশাসনের সাথে কথা বলেছি এদেরকে যেন গ্রেফতার করা না হয়, এবং এরা অনেকেই এখন বাড়ি করে আছেন, আমি সেই সুযোগ করে দিয়েছি। কেননা আমি এদেরকে পার্সোনালি চিনি, আমি জানি এরা আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, কিন্তু কাউকে কখনো মিথ্যা মামলা দেয় নাই, কারো বাড়ি থেকে উচ্ছেদ করে নাই, কারো বাড়ি দখল করে নাই, জায়গা জমি দখল করে নাই, সন্ত্রাসী কার্যক্রমে এরা সরাসরি লিপ্ত ছিল না। এস মিটিং মিছিলে গেছে, যদিও 2-1 জন আছেন যারা সরাসরি ভোট চুরিতে যুক্ত ছিলেন। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নেওয়া উচিত, এবং আমি পার্সোনালি হয়তো নিতে পারি, এটা আমি বলি আপনাদেরকে। কিন্তু যারা নিরীহ ছিল, শুধু আওয়ামী লীগ করার কারণে যেন কেউ গ্রেপ্তার না হয়, এটা আমি আমাদের ওসিকে বলেছি, মাননীয় পুলিশ সুপারকে বলেছি। বিশ্বাস করেন, যাদের সাথে প্রশাসন দেখা হয়েছে আমি তাদেরকে এটা বলেছি, এবং অনেকেই যারা বাড়িঘর ছাড়া ছিলেন তারা এখন বাড়িঘরে আছেন, আমি ব্যবস্থা করে দিয়েছি। জানা অজানা অনেকেই আছেন। তো আমার প্রশ্ন হলো এই জায়গাতে যে লাইফ সাপোর্টে ছিলেন উনি, এবং ওনাকে বলা হচ্ছিল তাকে যেন গ্রেফতার করা না হয়। পুলিশের উচিত ছিল তাকে গ্রেফতার না করা। উনি সন্তান জন্ম দিয়ে 4 দিন পরে উনি আপনার মারা গেছেন, এই মহিলাটা। অর্থাৎ এই যে গর্ভকালীন যে কমপ্লেক্সিটি, প্লিজ বি হিউম্যান। পুলিশকে বলছি, বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, জামাত এগুলোতে তারা নাই, আমি নিজে দেখে এসেছি। আমার এরিয়াতে আমি দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, আমি আমার এরিয়াতে আমি প্রশাসনের সর্বস্তরের সাথে মিটিং করে আসছি, টপ একদম ডিসি থেকে শুরু করে সব জায়গাতে, বিভাগীয় কমিশনার থেকে এবং এসপি থেকে শুরু করে সব। আমি একটা জিনিস বলি, আমি দেখি নাই কেউ আমাকে বলেছে জামাতের কেউ কোনো আওয়ামী লীগের বা কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বা তাকে মিথ্যা মামলা ঢুকিয়েছে। আই এম সরি, আই হ্যাভ টু টেল ইউ দ্যাট, আই হ্যাভ টু কনফেস দিস বিটার ট্রুথস। আমি এটা এই সত্যটা বলতেই হবে। আমি যেখানে দেখেছি এখানে কোনো না কোনো বিএনপি নেতৃবৃন্দ জড়িত আছেন, তারা যুবদল বা ছাত্র দলের এরা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখানে কথা আছে, কথা হলো জামাত ক্ষমা করে দিয়েছে হয়তোবা, বা শিবির, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ বা বিএনপির নেতাকর্মীরা কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, এরা বাড়ি করে আসতে পারে নাই বছরের পর বছর, এটা আমাদের চোখের সামনে, এটা কিন্তু মিথ্যা নয়। এরা প্রতিশোধ নিয়েছেন অনেকেই, তবে আমার কথা হলো মিথ্যা যেন মানে কাউকে ফাঁসান না, এটাই আমার সবচেয়ে বড় মানে অভিযোগের জায়গাটা। আর না হলে এরা কিন্তু বাড়িঘরের ছিল না, এরা বাড়িঘরে থাকতে পারতো না, এরা বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারতো না। আমার দেখা আমার জানা অনেকেই বিএনপি করে বা ছাত্রলীগ যুবদল বা ছাত্রদল করে বলে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এটার এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন রিঅ্যাকশন, এবং এটা তারা করেছেন তারা। তবে এখানে মিথ্যা মামলাতে দিয়ে অনেকে পয়সার জন্য তারা এটাও করতেছেন, এটা আমি নিজে দেখে আসছি। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে এই যে উনি ছাত্রলীগ করে ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি, এর কি আর করেছে, রাইট? মূল ফেসিজম তার প্রতিষ্ঠা করে নাই ইউনিয়নের, সে হয়তো নির্দেশ দিয়েছে, মিছিল মেডিকে গেছে, কাউকে গেলে তাকে দৌড়িয়ে, আই আন্ডারস্ট্যান্ড, বাট মানবিক কারণে যদি সে ডেঞ্জারাস না হয় সমাজের জন্য, তাকে এখানে গ্রেফতার না করাটা উচিত ছিল। আমি অনুরোধ করব প্রশাসনকে ভবিষ্যতে যেন এই মানবিক দৃষ্টিটা বজায় রাখা হয়। আমরা একটা মানবিক বাংলাদেশও দেখতে চাই। তবে যারা ফেসিজম প্রতিষ্ঠা করেছেন, খুন গুম মিথ্যা মামলা, জায়গা দখল, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করেছেন বিগত 16 বছরে, তারা যেন কোনোভাবে পান না পান, টাকার বিনিময় হলো সেটা যেন আমাদের ভাই টাইমে লাইভে আসলে বাংলাদেশের মানুষ পাইতা না। আচ্ছা, এটা আমি জানি, এটা মনে করিয়ে দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আমি জানি এটা, আমি বাংলাদেশে গিয়ে, আমি যখন বাংলাদেশে গেলাম, যাওয়ার পরে দেখলাম হায় আমি যখন লাইভ করি সবাই ঘুমে থাকে। মানে আমি নিজে দেখে আসছি এবার যে বাংলাদেশে আমি যখন লাইভ করি এদেশ থেকে, সবাই ঘুমে থাকে।
কিন্তু সমস্যা হলো ভাই, আমি যে অফিস ডেইজে তো আমার অফিসের ব্রেক এগুলো মেনটেন করে আমি করি, এই জন্য সবাই ঘুমে থাকে, তখন আমার যে দেখে পরবর্তী সময় মানুষ দেখে বিভিন্ন জায়গাতে যায়, এটা আমি জানি। তবে আমি কোনোদিনই এখন পর্যন্ত রাইট টাইমে লাইভ করতে পারি না, এটা আজ পর্যন্ত না, বাট এটা আমি আই শুড ডু দ্যাট, এটা করা উচিত বলে আমি মনে করি। কারণ সবাই ঘুমে থাকে, মধ্যপ্রাচ্যের মালয়েশিয়া থেকে শুরু করে ফার ইস্ট এশিয়া সবাই ঘুমে, বাংলাদেশের সবাই এখন ঘুমে, হাতে গোনা কিছু মানুষ আছেন যারা অনেক রাতে জেগে থাকেন, তারাই শুধুমাত্র দেখেন। বাট আমি আজকে বলি রাখি এটা, যে আমি এটা দেখার পরে আমার খুব দুঃখ লাগছে। আমি মনে করি আমাদের এটা মানবিক হওয়া দরকার। এবং এই আজকের এই লাইভে একটা জিনিস বলতে চাই, আমি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ দিই অন্তঃস্থল থেকে। উনার জটিল বাইপাস সার্জারি উনি বাংলাদেশে করিয়েছেন এবং এবং নতুন একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। মনে রাখবেন, নিউরো সার্জারি বা বাইপাস সার্জারির মতো জটিল রোগের অপারেশন উনি বাংলাদেশে করেছেন, এটার জন্য ওনাকে ধন্যবাদ, এবং নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এবং আজকে বলে রাখতে চাই, ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবেন তারা যেন অন্ততপক্ষে জটিল বাংলাদেশে করলে বাঁচবেন না, বা এটা চিকিৎসা হবে না, এই ধরনের রোগ ছাড়া তারা যেন কখনোই বাইরে গিয়ে চিকিৎসা না করেন। এমপি বা মন্ত্রী হওয়ার আগে, শপথ নেওয়ার আগে এই ধরনের শপথনামায় যেন তারা সাইন করে দেন। কারণ আমরা দেখেছি, মানে আপনার রেগুলার চেক আপ করাতে ওরা সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যান। প্রেসিডেন্ট আব্দুল হামিদ চোখের সাধারণ মানে চেক আপ করতে গেলে উনি লন্ডনে যেত বহর নিয়ে। এই যে ওয়েস্ট অফ মানি এবং কি ধরে, এই জন্য এই 54 বছরেও বাংলাদেশে একটা প্রাথমিক চিকিৎসা পাওয়ার যে মানে অধিকার, সেটা বাংলাদেশের মানুষ, যেটা একটা মৌলিক অধিকার আপনারা জানেন, সেটা মানুষ পায় নাই 54 বছর। এই জন্য বলছি, বিগত সরকারের আমলে যারা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এদের কবর দেখলেও মানে একটা পাথর নিক্ষেপ করে চলে যাবেন, কারণ এরা জানোয়ার ছিল, এরা মানুষ ছিল না। মানুষ থাকলে বাংলাদেশের মানুষের এই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটাকে তারা নিশ্চিত করে যেতে পারে নাই। ওষুধ চুরি হয়। আমি ওসমানী মেডিকেল কলেজে গিয়ে আবার যা দেখেছি, আমি ওসমানী মেডিকেল কলেজের মহাপরিচালক যিনি আছেন বা যিনি ডাইরেক্টর আছেন, আমি মনে করি ই শুড রিজাইন রাইট নাও। এবং এই অপদার্থকে এখানে বেতন দেওয়ার কোনো মানেই হয় না। আমি যা দেখে আসছি, আমি আছে ভিডিও, আমি সেটা প্রচার করবো। এবং আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, ইউ শুড ওয়েক আপ রাইট নাও। আই নো ইউ আর স্লিপিং। আপনি যদি স্লিপিং না হন, তাহলে ওসমানী মেডিকেল কলেজের যে অবস্থা আমি দেখেছি, সেটা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা হলো বাস্তবতা। সো আমার বক্তব্য ছিল, এই জায়গাতে লিসেন জানবেন, আমরা মানবিক জন্য হই। এবং চিকিৎসা খাতের এই রাজনীতিবিদরা তারা কিছুই করেন না, কারণ তাদের সন্তানরা তারা বাংলাদেশে চিকিৎসা করান না, তারা থাইল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা, আপনি যদি বলেন যেখানে যায় সেখানে তারা যুক্তরাষ্ট্র চিকিৎসা করে থাকে। এর জন্য চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা বাংলাদেশের। এবং একবার যদি আপনি জটিল রোগে আক্রান্ত হন, আপনি হয় গরিব হবেন, আর টাকা পয়সা খরচ করেও আপনি মৃত্যুর দিকে। আর বেসরকারি হসপিটাল যারা আছে, এগুলো তো কসাইখানা, অমানবিক কসাই এরা, বিবেকহীন চুর এরা, মানে ডাকাত, এক ধরনের লিগাল ডাকাত এরা হচ্ছে। আপনার রাস্তাতে গাড়ি আটকিয়ে যে ডাকাতি হয়, এটা বিপরীত লিগাল ডাকাতি যেটা আছে এরা করে এই প্রাইভেট হসপিটালের এরা। এবং সুচিকিৎসা নাই, তার চেয়ে চিকিৎসা দরকার সেটাও নাই। আমি আমার নিজের পরিবারের মেম্বারের মানে চিকিৎসা ব্যবস্থা অভিজ্ঞতা থেকে বলছি, এরা ডাকাত। সিলেটের একটা আছে, তার নাম হলো কি, এই যে আপনার খুবই ভালো নাকি হসপিটাল, মানে প্রাইভেট ক্লিনিক, বলে গেলাম নামটা, আমার ভাই সেখানে ছিলেন। আমি মনে করি কেউ যেন দ্বারে কাছেও না যায় মানে এই প্রাইভেট মানে ক্লিনিকের। এটা একটা ডেঞ্জারাস এবং এক ধরনের অপচিকিৎসা। এরা রুগীকে চিকিৎসা, তার সমস্যা কি সেটাও বলে না, রুগী মানে জিম্মি করে রাখে যেন টাকা তারা প্রতি রাতে তারা টাকা বানাতে পারে। এই ধরনের ডাকাতদের বিরুদ্ধে রুখে দেওয়া দরকার বলে বাংলাদেশের মানুষ বলে আমি মনে করি। আমি যা দেখে আসছি, আমি প্রতিবাদ করার দরকার বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার পক্ষ থেকে অপারেশন আপনার লাইভ দেখে থ্যাংক ইউ সো মাচ। এটাই আমি বলতে চাই যে চিকিৎসা ব্যবস্থার কোনো পরিবর্তন তারা করেন নাই, আমি নিজে দেখে এসেছি। এটা একটা বিপজ্জনক অবস্থা, এবং এই রাজনীতিবিদরা দ্বারা কোন পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। যদি না আপনি সেট আপটা পরিবর্তন করেন, কারণ এরা ঘুরে ফিরে একই সেট আপ দ্বারা ওই আদার সাইড অফ দ্য কয়েন, কিন্তু এরা, এটাই ছিল বাস্তবতা। সো আমরা এই ধরনের মানবিক, এবং আমার এরিয়াতে কেউ যদি এই ধরনের মানবিক সমস্যায় পড়েন, প্লিজ ইনফর্ম মি, আই উইল টেক কেয়ার অফ ইট। যদি কেউ মনে হয় যে আপনার বিপজ্জনক, যে আপনার মা বাবা অসুস্থ, আপনি ছাড়া এরা বিনা চিকিৎসা মারা যাবে, আপনি কোনো অপরাধ করেন না, যদি আওয়ামী লীগ করতেন, লেট মি নো, আই উইল টেক কেয়ার অফ ইট। এটা বলে দিলাম আমি আমার লাইভে ইনশাল্লাহ। এটা মানে কেননা মানবিক, শুধু আওয়ামী লীগ করার কারণে আপনি যেন জেলে না যান, এটা আমি নিশ্চিত করতে চাই সবাইকে। তো যারা অপরাধ করেছেন বিগত 17 বছরে, আমি দেখেছি আমার এরিয়াতে দু একটা আছে যারা ভোট চুরি করতেন, ভোটের সময় দেশে যেত, প্রবাসে থাকে, গিয়ে সেখানে সেন্টারগুলোতে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিত। এরা যেন বাহিরে না থাকে, এটা নিশ্চিত করা দরকার আমি মনে করি এখন। এবং আমরা সেটা সেই পদক্ষেপ নিচ্ছি, আমি দু একজনের বিরুদ্ধে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সে পর্যন্ত লেডিস এন্ড জেন্টলম্যান, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।